একটু চা বা কফি খেলে মন্দ হতো না। কিছু বলছেন ডক্টর মিত্র? হ্যাঁ বলছি, এখন এক কাপ কফি বা চায়ের খুব প্রয়োজন। ডক্টর মিত্র চেয়ারটা ঘুরিয়ে ডক্টর দত্তের দিকে তাকিয়ে বললেন, খাবে নাকি ভায়া? তা চলো দেখি কিছু পাওয়া যায় কি না। দিনটা তবু চলে যায়, রাতটা হলেই যেন কেমন একটা ঝিম ধরা ভাব চলে আসে, চারপাশটা কেমন যেন দম বন্ধ হয়ে আসে। স্যার, আপনি কটা দিন নাইট শিফটটা ছেড়ে বাড়িতে থাকুন, অসুবিধা হলে বলুন, আমি ঠিক ম্যানেজ করে নেব। ডক্টর দত্ত বলল, না না ঠিক আছে, তুমি তো থাকবেই সাথে। কথা বলতে বলতে দুজন চেম্বার থেকে বেরিয়ে গেলেন। এখানে দুজন ডাক্তারের পরিচয় হলো ডক্টর সুশোভন মিত্র, মেডিসিন বিভাগের এইচওডি, ডক্টর বিকাশ দত্ত, ইন্টার্ন, ওনার সাথে কাজ করছেন। এই রতন দুটো চা দে তো। ঘড়িতে রাত 2টো বাজতে চলল। স্যার, আপনার তো যাবার সময় হয়ে এলো, এই তো এক্ষুনি রওনা হব। এই সময়টা জানো তো বিকাশ, রাস্তাঘাট খুব ফাঁকা থাকে, বাড়ি পৌঁছতে বেশি সময় লাগে না। সাবধানে যাবেন স্যার। চেয়ার সরিয়ে উঠতে গিয়ে বিকাশের মুখে সাবধান বাণীটা কেমন যেন একটু অন্য রকম লাগলো। হঠাৎ এরকম বলছো? ও কিছু না, এমনি বললাম। টায়ার্ড থাকেন তো, এই আর কি। 1 মাস আগের একটি ক্ষতবিক্ষত রাত। বিকাশ, নিজেকে সামলাও, এটা একটা অ্যাক্সিডেন্ট। বুঝতে পারছো না কেন? ডক্টর সুশোভন বিকাশের কাঁধে হাত রেখে সান্ত্বনা দিচ্ছেন। বিকাশের চোখের সামনে রক্তাক্ত ক্ষত বিক্ষোভ একটি বডি। হ্যাঁ, অতি আপনজন মৃত্যুর পর ডেড বডি হয়ে যায়। কিন্তু কই বিকাশ কেন পারছে না ঝিমলির শায়িত দেহটাকে ডেড বডি হিসেবে মেনে নিতে? রাতে খেতে খেতে ঝিমলি বলেছিল, দাদা তোর ওই বসটাকে আমার একটু ভালো লাগে না, বাড়িতে আনবি না বলে দিলাম। কেন কেন? শোনেনি ও বোনটার কথা। মা মারা যাবার সময় তো ওর হাতেই তুলে দিয়েছিল। না না, এখন চোখ থেকে এক ফোঁটা জল পড়তে দেব না। পায়ে পায়ে ঝিমলির কাছে গেল, বুকটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। ওকে যে শক্ত থাকতে হবে। রক্তমাখা কপাল থেকে এলো মেলো চুলগুলো সরিয়ে দিতে দিতে বলল, কিছুতেই বাঁচতে দেব না শয়তানটাকে। তোর কথা শুনিনি, ক্ষমা করিস বোন। 1 মাস পরে হাসপাতালে একটি ভিন্ন রাত্রি। গাড়িতে আছি ডার্লিং। মুচকি হেসে বললেন ডক্টর সুশোভন মিত্র। তার গন্তব্য এখন 5 তারা হোটেল, রয়্যাল প্যালেস। এ কি ব্রেকটা কাজ করছে না কেন? কিছুতেই গাড়িটাকে বসে আনতে পারছেন না, কেমন যেন উদ্ভ্রান্তের মতো ছুটছে। পাগলের মতো স্পিড ব্রেকারের ওপর জোরে জোরে চাপ দিতে লাগলেন। ঘড়িটা দেখল বিকাশ। আর কিছুটা সময়। যেখানে ওর বোনটাকে শুইয়ে দিয়েছিল ওরা, আজ আর একটি ডেড বডি ওখানেই আসবে। পুরো হাসপাতালে হইচই শুরু হয়ে গেছে। ডক্টর সুশোভন মিত্র গাড়ি দুর্ঘটনায় স্পট ডেড, অ্যাম্বুলেন্স পাঠিয়ে দেওয়া হয়েছে। হাসপাতালে ঢোকার মুখেই সুশোভন মিত্রের টাটা সুমোটা দেখে চোখের সামনে সেই রাত্রিটা যেন সিনেমার মতো ভেসে উঠল। নাইট ডিউটি ছিল সেদিন। কি দরকারে রুম থেকে বেরিয়েছিল ফোনটা রেখে। রুমে এসে ফোনে ঝিমলির মিসড কল দেখে ও কল ব্যাক করেছিল, পায়নি। পাগলের মতো ফোন করে যাচ্ছিল। ঝিমলির ফোন সুইচ অফ। কাউকে কিছু না বলে বাড়ি চলে গিয়েছিল। কিন্তু না, বাড়ি গিয়েও ঝিমলিকে পায়নি। কি করবে কিছুই ভাবতে পারছিল না। সোজা থানায় এফআইআর করতে গিয়েছিল। 24 ঘন্টার আগে এফআইআর নেবে না। ওখানে কতক্ষণ ওসির সাথে ঝগড়া করে বেরিয়ে গিয়েছিল, জ্ঞান শূন্য হয়ে রাস্তায় রাস্তায় ঘুরেছিল যদি কোথাও বোনটার দেখা মেলে। পায়নি, কোথাও পায়নি। ভোরবেলা বাড়ি ফিরে ঘরে ঢোকার সিঁড়িতে বসে আর পারল না, ঝরঝর করে কেঁদে ফেলল। কোথা বুনু, তুই কোথায়? কখন যেন ঘুমিয়ে পড়েছিল। ফোনের রিংটোন জেগে তস্ত্র হয়ে ফোন রিসিভ করলো। হাসপাতাল থেকে ফোন এসেছে, একটি ডেড বডি এসেছে। বুকটা কেমন যেন ধড়াস করে উঠল।
হাসপাতাল পৌঁছে যা দেখলো তাতে স্তব্ধ হয়ে গেল। এ কাকে দেখছে? ওর ফুলের মতো মিষ্টি বোনটা এভাবে? কি হয়েছে? পোস্টমর্টেম রিপোর্ট এলো অ্যাক্সিডেন্টে মস্তিষ্কে রক্তক্ষরণে মৃত্যু। কিন্তু ওর গলায়, মুখে, হাতে আঁচড়ের দাগ। কেন? এটা কি করে হলো? রিপোর্ট নিয়ে পোস্টমর্টমে যিনি করেছেন সেই ডাক্তারের কাছে গেলে ওকে 7-5 বুঝিয়ে চলে যেতে বলে। প্রত্যেকের কাছে এভাবেই বিতাড়িত হয়ে থানায় আসে। ওখান থেকে এক প্রকার বল প্রয়োগ করে তাড়িয়ে দেওয়া হয়। ঝিমলির ফোনটাও নেই। থানা থেকে বলল ওটা ওরা খুঁজে পায়নি। ওর মনে হচ্ছিল কেমন যেন একটা চক্রের মধ্যে ক্রমশ জড়িয়ে পড়ছে। বিকাশ, কি ভাবছিস? একটা অদ্ভুত কাণ্ড ঘটে গেছে রে। স্যারের গলায় একটা স্ক্রাপ অদ্ভুতভাবে পেঁচিয়ে আছে। পোস্টমর্টমে পাঠানো হয়েছে, দেখা যাক কি হয়। কিন্তু একটা খটকা লাগছে জানিস। ঠিক ওই রকম একটা স্ক্রাপ ঝিমলির কাছে ছিল। তোদের বাড়িতেই দেখেছি। এটাও বা কিভাবে হবে? ঝিমলি তো... যাক, ভেতরে চল, দেখি কত দূর কি হলো। তুই যা অয়ন, আমি আসছি। বিকাশের মুখে একটা তৃপ্তির হাসি ফুটে উঠল। সেদিন সকালে ঝিমলির ঘরে একটা ডায়েরি খুঁজে পেয়েছিল। মেয়েটা সব লিখে রেখে গেছে। সুশোভন মিত্র ওকে ব্ল্যাকমেল করতে শুরু করেছিল। বিকাশের অনুপস্থিতিতে বাড়িতেই আসতো। নোংরামির চরম পর্যায়ে চলে গিয়েছিল। অনেক অনেক অক্ষর চোখের জলে মুছে গেছে। শেষের দিন সুশোভন বলেছিল ওকে হোটেলে যেতে। দাদাকে একটা ফোন করব, অফিস ছুটির পর দাদার সাথে থাকলে শয়তানটা আসবে না। শেষ লাইন এই ছিল, আর কিছুই লেখা নেই। ফোন তো বোনটা করেছিল, ও তখন বাইরে ছিল। সেই সুযোগে সুশোভন মিত্র গাড়ি নিয়ে বেরিয়ে গিয়েছিল। তারপর না, আর কিছুই ভাবতে পারছে না বিকাশ। পোস্টমর্টেমের রিপোর্ট এসে গেছে। অদ্ভুত কাণ্ড, শ্বাসরোধের কারণে মৃত্যু। সবার মনে কৌতূহল জাগলো, তবে কি ডক্টর মিত্রের সাথে কেউ গাড়িতে ছিল? ওই স্কার্ফটাই বা কার? ফরেনসিক ডিপার্টমেন্টে পাঠিয়ে কোনো সূত্র খুঁজে পাওয়া গেল না। তবে গাড়ির ব্রেক ফেল করাটা একটা প্ল্যান। কেউ সুকৌশলে মিত্রের গাড়ির ব্রেকটা আগেই নষ্ট করে রেখেছিল। সমস্ত কাজটাই গ্লাভস পরে করা হয়েছিল, তাই কোনো ক্লু মিলল না। যাই হোক, ডক্টর মিত্রের দেহটা তার পরিবারের কাছে হস্তান্তর করা হলো। বিকাশের যা যা কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল ও সব কিছুতে অতি সুষ্ঠুভাবে পালন করেছে। এখন সব কাজ শেষ। একটু বাড়ি যাবে, বোনের অস্থির গঙ্গার জলে বিসর্জন দেবে। স্ক্রাপটা, তবে কি ঝিমলি ওর মৃত্যুর প্রতিশোধ নিতে সত্যিই এসেছিল? সেদিন হোটেলে নিয়ে সুশোভন মিত্রকে ছিন্ন ভিন্ন করে দেবার পর রাস্তার মাঝখানে ফেলে দিয়ে চলে যায়। তখনও ওর গলায় ছিল ওই রঙিন স্ক্রাফটি। আর সুশোভনের মৃত্যুর দিনে সকালে হাসপাতালে ঢোকার আগে গাড়ির ব্রেকটা নষ্ট করে দিয়েছিল। ও জানতো বেশিরভাগ রাতই ডক্টর মিত্র হোটেলে নিশি যাপন করেন। কত মেয়ের সর্বনাশ করেছিল হিসেবের বাইরে। ওপর মহলের সাথে খুব ভালোই যোগাযোগ থাকার কারণে উনি নির্বিবাদে এসব কুকর্ম চালিয়ে যাচ্ছিলেন। কাউকে বলে প্রমাণ দেখিয়ে কোনো সুরাহা হবে না। তাই বিকাশ অনেক অনেক মনে ভেবে মন শক্ত করে নিজে এই কাজটি করেছিল। শয়তানটাকে পৃথিবীর বুক থেকে সরিয়ে দিতে চাইছিল। ঝিমলির আত্মাও মিত্রকে রেহাই দেয়নি। আকাশের দিকে তাকিয়ে অশ্রুসজল চোখে বোনকে হাত দেখালো। ক্লান্ত দেহে নিস্তব্ধ রাস্তা দিয়ে এগিয়ে চলল বিকাশ। গন্তব্য থানা। হ্যাঁ, ও ধরা দেবে পুলিশের কাছে। আর ও তো কোনো বন্ধন রইল না। ভবিষ্যতের কথাও ভাববে না। যা হবার হবে, স্যারেন্ডার করে নিজের বিবেকের কাছে মুক্ত রইল। আজকের গল্পটি এখানেই সমাপ্ত।